তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম, নুরুল হুদা না বেহুদা? বেহুদা। আচ্ছা, মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এরপরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে দেখেছি, এবার জামাতকে দেখব। সবাইকে টেস্ট করছি, এবার জামাতকে টেস্ট করব ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত হবে। বাংলাদেশের সমস্যা লুটপাট, আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব। তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা। সবজির দাম এলাকায় 10 টাকা, সাদাবাজির হয় 20 টাকার, ঢাকা আসে বিক্রি হয় 30 টাকা। আর আমরা গেলে কয়টা বিক্রি হবে? 10 টাকা। 20 টাকা কম, 1/3 কমে যাবে ইনশাআল্লাহ। গরিবের জন্য কার্ড আসে, কার্ডে তাদের জন্য চাউল আসে। 10 কেজি জায়গায় 5 কেজি নেতার বাড়িতে 5 কেজি তিনি পান। আমরা গেলে কয় কেজি? 10 কেজি। এটাই দেশে মানুষ বোঝা শুরু করেছে। মানুষ একটি কথা তো বলে যে আমরা সবাইকে দেখেছি, এবার জামাতকে দেখব। সবাইকে টেস্ট করছি, এবার জামাতকে টেস্ট করব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের লোকেরা বলে না বলে না? বলে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন, তো মেহরবানি করে দেখেন, মেহরবানি করে দেখেন। লস হবে না, লস হবে না। জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আর ইলেকশনে কোনো ধরনের রিগিং হবে না। একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব। আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম, নুরুল হুদা না বেহুদা? বেহুদা। আচ্ছা,
মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এরপরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবে না। সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি ইনশাআল্লাহ। নির্বাচন সুষ্ঠু করার জন্য 3টি ফ্যাক্টর: এক, ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ; 2, সরকার এবং ইলেকট্রাল যে এমবডিমেন্ট আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা; 3, ভোটার এবং জনগণ। নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয়, যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে, লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের। পারবেন? কে কে পারবেন? এতগুলো হাত, এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশ 54 বছরে অনেক ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, লুটপাট, হত্যা, জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে। কিন্তু 5 আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মোচিত হয়েছে। আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে, বসবাস করছে, জাতির দুর্দিনে দুর্যোগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ 5 আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল, নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল, আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল, ফেরিওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, ঠেলাগাড়িওয়ালা ছিল, বাদাম বিক্রেতা ছিল, ছাত্ররা ছিল, ছাত্রীরা ছিল, মায়েরা ছিল, শিশুরা ছিল। বিশ্বের ব্যাপার, পৃথিবীর ইতিহাসে অনেকই বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু একটি ছোট 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর একটিও পৃথিবীতে ঘটে না। বিপ্লব হয়েছে অনেক। 5 আগস্ট একমাত্র গণ অভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল। আমি 7 তারিখে আমি জেলে ছিলাম 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে বেরিয়ে এসে 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে। পুরা ওয়ার্ডে ভর্তি,
আবেগময় সে বর্ণনা দিতে চাই না, সময় নেই, কিন্তু আমি দেখেছি 80% আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা। দুর্ভাগ্যজনকভাবে সত্য, ইতিহাসের এই জায়গায় 80% লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে। আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিরীহ মানুষের আন্দোলন ছিল। ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে, সত্য ইতিহাসকে লিখতে হবে। প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে। এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য। আমি বক্তব্য আর বাড়াতে চাই না। লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীদের আসন। আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম। আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে। লক্ষ্মীপুর একটা আলেম ওলামার দেশ, অনেক ইসলামপন্থী মানুষের দেশ, মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ। এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমিক, যারা সত্যের পক্ষে। শুধু আলেমদের ঐক্য নয়, সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে। যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে, বিদেশিদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন, এটা হবে না ইনশাআল্লাহ। গতকাল চায়নাতে মিটিং করে আসছি, চায়না এমবাসি, আমাদের আমির চায়না যাচ্ছে। আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি। রাশিয়া আমাদের অফিসে আসছে, অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে, কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসেডাররা। মুসলিম দেশগুলো তো আসছেই, চীন তো আমিও গেছি, আরেকবার যাচ্ছি। সুতরাং তারা এটা বুঝে, তারা কনভিন্সড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি, আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে। বাংলাদেশের সমস্যা লুটপাট, আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব। তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা। সবজির দাম এলাকায় 10 টাকা, সাদাবাজির হয় 20 টাকার, ঢাকা এসে বিক্রি হয় 30 টাকা। আর আমরা গেলে কয়টা বিক্রি হবে? 10 টাকা। 20 টাকা কম, 1/3 কমে যাবে ইনশাআল্লাহ। গরিবের জন্য কার্ড আসে, কার্ডে তাদের জন্য চাউল আসে। 10 কেজি জায়গায় 5 কেজি নেতার বাড়িতে 5 কেজি তিনি পান। আমরা গেলে কয় কেজি? 10 কেজি। এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে। ঠিক আছে, বাংলাদেশে 2 বার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই, একবার পরপর। ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে 5 বছর মানুষ ক্ষমতা দেয়, তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয়। সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয়। এবার তো এই 1 বছর 11 মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না। টেন্ডারটা তাদের, আজকে পত্রিকায় দেখলাম যে বাজার টেন্ডার সব কিছু শুধু হাত বদল হয়েছে, বাকিটা সব ঠিক আছে।
তাহলে এই 1 বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আছে, তাহলে এরপরে ক্ষমতায় কারা আসবে নির্বাচনে? আর একটা দল আগের নিয়মে। এখন দল কয়টা? প্রধান দল কয়টা? তাহলে এক দল ক্ষমতায় এদেরকে আর দিবে না, দেখছে মানুষ। তাহলে সেকেন্ড দল এবার আসবে। দলের নাম জানেন কি নাম? তার সাথে আরো অনেক যোগ হচ্ছে। এরপরে 5 বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলের দিব। ঠিক আছে, তা আপাতত আগামী 5 বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি, বি গ্রেড করছি আমরা। এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা। তাইলে ইনশাল্লাহ কি আসি না নাই? আসেননি আপনারা? আসেননি? আসেননি? ইনশাল্লাহ আসি। বক্তৃতা লাগবে তো আমার সাংবাদিক ভাইদের জন্য বলি, বসেন বসেন। আল্লাহ তো আমাদের দিতেছে, কি বলেন? আমাদেরকে ব্যান করে দিছিল ফাঁসের 7 দিন আগে, ঠিক আছে না? তো আল্লাহ ওদেরকে ব্যান করে দিছে, দিছে না? দেন দিছে। আমাদের রেজিস্ট্রেশন ছিল না, অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে, না করে না হচ্ছে। আমাদের মার্কা ছিল না, আল্লাহ মার্কা দিছেনি। আজহার ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ ফেরত দিছেনি। আল্লাহ হারেনি। নোয়াখালী কি হারে কয় না? হারে না? আচ্ছা, আল্লাহ হারেনি। আমাদেরকে ইনশাল্লাহ বিজয় দিতে হারবনি, আমরা বিশ্বাস করি। আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহর উপর বিশ্বাস করেন। আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন। আল্লাহ রসুলকে সে সময়ের ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি, বলছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ওট ছেড়ে দিয়া। আল্লাহ রসুল বলছে খুঁটির সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল কর। খুঁটির সাথে বাঁধতে হবে। আপনারা যদি মনে করেন, আচ্ছা আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলিয়েন না, এটা নোয়াখালী তো, আপনার জন্য 2 মিনিট পরে কম, এটা দিন। তো এখন আপনারা যদি উটের সাথে রশি না বাঁধা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তো এটা কি রসুলের সুন্নত হইল না? হইল না? হইল না। এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন, বোঝা গেল এখানে। এখন যদি ফার্স্ট ক্লাস সরষের তেল কিনে নাকে দিয়া বলে যে জিতছি যেন একটা ঘুম দিই, ঠিক আছে? ভোটের দিন জিতলে তারপরে ঘুম থেকে সবাই উঠাইব, কি বলেন? হবে? এশিয়ান সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট মনে পড়ল। সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে যিনি বাপ, তার 2 ছেলে আমেরিকায়, সেখানে জমি কিনছে এশিয়ান সিটি থেকে। তো বাপের সে ফার্স্ট ক্লাস সরষের তেল কিনে 2 ছেলের কাছে পার্সেল করতেছে যে তোমরা এটা নাকি দিয়ে ঘুমাও, এশিয়ান সিটির জমি কিনছি, নিরাপদ, এটা নিয়ে টেনশনের দরকার নাই। দেখছেন আপনারা এরকম? আচ্ছা, তাহলে দেখছেন। কারণ আপনারা কি এটা করবেন, নিজে জিতে গেছি নিরাপদ, এখন ফার্স্ট ক্লাস সরষের তেল কিনে লক্ষ্মীপুরের কর্মীরা ঘুমাইব, কি বলো? কি জিতবেন? কোনো ঘুম নাই। নাকের তেল তো দূরে থাকুক, তেল ছাড়াও ঘুম নাই। নো স্লিপ, নো রেস্ট, এবং নো ক্লান্ত। সারাদিন না, রাত্রে না ঘুমাইলে, দিনে পরিশ্রম না করলে ক্লান্ত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু আমি কি বলেছি? 3 স্লোগান আমি দিই। একটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট,
নো রেস্ট অ্যাট ডে, স্লিপলেস নাইট, রেস্টলেস ডে, আনটায়ারিং লেবার, অক্লান্ত পরিশ্রম। ঘুমানো যাবে না, রেস্ট নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দি মুজাহিদ। নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমিনা নিয়ে কাজ করেন। জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি, সেটা আপনাদেরকে খাওয়ামো একেবারে আসাবে কাফের মতো। আসাবে কাফেরা কয় বছর ঘুমাইছে? 300 বছর। ওই ট্যাবলেট খাইয়া 3 বছর আপনারা ঘুমাইলেন, কারণ এমপি যে হয়েছে এটারে পার্লামেন্টে দেখতেই হতো, এই জন্য 5 বছর দিলাম না। ঠিক আছে, 3 বছরের ডোজ খাইয়া ঘুম যাইবেন, ফসাই দেব। আপনাদের উপরে কোনো অফিসার হইতো না, ফসাই দেব। ঘুমাইবেন না কয় মাস? 9 মাস, 7 মাস, 1 বছর। আর ঘুমাইবেন কয় বছর? 3 বছর। রাজি আছেন নি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, সুতরাং এইগুলা কি করবেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আরো কথা আছে তো, কথা আছে। তো আপনি ঘুমাইলেন না, ঠিক আছে, তো আড্ডা মারলেন ঘরের ভিতরে, চলবো নি? চলতো না। প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর। সারা রাত ভোট খুঁজতে হবে। 91 সালে আমি যখন প্রথম নির্বাচন করি, অভিজ্ঞতার কথা বলি, যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেইন করছি। যখন ফজর আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি। নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি, নামাজ থেকে বেরোয় আবার মানুষের বাড়ি গেছি, আবার মানুষের বাড়ি গেছি। 8টায় নাস্তা করেছি কারো বাড়িতে, শুধু নাস্তা খাই নেই, নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করো, তাহলে খাবো, নয় খাই দেন। বলেছি এটা ঝোঁক না, বলেছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে ভোট দিবি, এটা কনফার্ম করো। আমি নাস্তা খাইতে আসি নাই, ভোটের জন্য আসছি, ওইটাকে ঠিক করো। তো যে আমার যারা নাস্তা বানাইছে এতে আমার ভোট দিত না, কইব নি? ওয়াদা করাইছি। তারপরে নাস্তা খাইছি, নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি, নাস্তা দ্রুত খাইছি। রুটি খাইতে 3 মিনিট লাগে, আমার 1.5 মিনিট লাগতো। ফানি হাইটা হাইটা খাইতাম। 10টা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল, 10টায় ফেরত আসতাম যেখানে থাকতাম, 3টা পর্যন্ত রেস্ট নিতাম, ঘুমাতাম, আবার 3টায় বেরিয়ে যেতাম। এই ছিল নির্বাচনের পরিশ্রমের স্টাইল। আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং, সকাল থেকে সকাল। কয় ঘন্টা? মর্নিং টু মর্নিং কয় ঘন্টা? 24 ঘন্টা। এবং আমি সেটা করেছি। 10টায় পর্যন্ত করছি, তাহলে মর্নিং করছি না? তো শুরু করছি তো পরের দিন মর্নিংয়ের পরে। তাহলে আমাকে একজন প্রশ্ন করেছিল 24 ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমাইছেন কেমনে? তা আগে তো কইছি নো স্লিপ, নো ফুডটা কই নেই। এবার দরকার হলে হিটও কমবে, লক্ষ্মীপুর যদি ঠিক মতো না চলবে। ঝুঁকি নেবেন না। ঝুঁকিটা কি? যদি ঠিক মতো কাজ নয় আমি নো ফুড যোগ করে দেবো, এই ঝুঁকি আছে, খাইতেও পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো মর্নিং টু মর্নিং কাজ করেছি, এটা করতে হবে। এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে না, আজটা সাদরে গ্রহণ করে। রাস্তাঘাটে আগে যা দেখতে, এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে। বাংলাদেশ, এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। নিরীহ, বঞ্চিত, বারবার প্রতারিত বাংলার সাধারণ মানুষ, এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে। এই দায়িত্ব আমাদের নিতে হবে। ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আবার যাব যদি আল্লাহ বাঁচায়। আপনারা কি রাজি আছেন? ঠিক আছে, আগান আগান ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইদের জন্য একটি কথা শুধু বলতে চাই, আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। এদেশে একটি নির্বাচনও শতভাগ সুস্থ হয় নাই। 73 লুটপাট,
এরপরে প্রথম হানা ভোট যেটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না। 90%, 99% ভোট কি কাস্ট হলে এটা সুস্থ না অসুস্থ? এরপরে যত নির্বাচন হয়েছে 86, 88 সুস্থ হয়নি, 91 কিছুটা সুস্থ হয়েছে, এরপরে 96 তার চেয়ে খারাপ, 2001 মোটামুটি, 2008, 2014, 2018, 2024 এগুলো কীরকম হয়েছে বলার কোনো দরকার আছে? দরকার। সো দিস ইজ অ্যাসিড টেস্ট, এটা লিখবেন পত্রিকায়। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট। এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে, এমন কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে, এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে, এবং সেটা সুষ্ঠু করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে, প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই, ছোট ভাই, প্রিয় ভাই, যোগ্য ভাই, বড় ধরনের সংগঠক এবং নেতা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস না। এবার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যারা মেক করেছে, ভূমিকা নিয়েছে, এদের সিংহভাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের। শিবিরকে অভিনন্দন জানাই একটি বিশাল কাজের জন্য। এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে, বিপ্লবের আগে আমাদের বন্ধুরা টেরে পায় নাই যেটা শিবিরের কাজ। শিবির এত এফিশিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট। এই রেজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতিই ছিল না, 5ই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল। একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য, সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করিম। সুতরাং 71-এর স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল, কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয়, অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা। সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয়, উপাধি দেওয়া হয়, তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাউল করিম। সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবে আপনারা ভোট চাইবেন না, তারা সার্বিকভাবে মেলে ধরবেন, তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।